এটা নিয়ে আমরা কথা বলবো। তো লন্ডনের যে সমীকরণ, এই সমীকরণটা আমার সুপার কন্ডাক্টিং যে ম্যাটেরিয়াল গুলো আছে, এই ম্যাটেরিয়াল গুলোর দুটো বৈশিষ্ট্যকে সে এক্সপ্লেইন করে। একটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ইনফাইনাইট কন্ডাক্টিভিটি, আর একটা হচ্ছে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মাইজনার ইফেক্ট। এই দুইটা যে প্রপার্টি আছে, এই দুটো প্রপার্টিকে লন্ডন ইকুয়েশনের মাধ্যমে আমরা এক্সপ্লেইন করতে পারি। তো মাইজনারের যে ইফেক্ট, সেই ইফেক্ট থেকে দেখা যায় যে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালগুলোর অভ্যন্তরে ম্যাগনেটিক ফ্লাক্স সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়। অর্থাৎ একটি সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের অভ্যন্তরে ম্যাগনেটিক যে ফিল্ড, সেই ফিল্ডের মান শূন্য হয়। কিন্তু পাতলা ফিল্মের ক্ষেত্রে এইটা আবার প্রযোজ্য হয় না। তাই শুধুমাত্র ম্যাক্সওয়েলের যে থার্মোডাইনামিক্যাল যে ইকুয়েশনগুলো আছে, এই ইকুয়েশনের উপরে ভিত্তি করে সুপার কন্ডাক্টরের এই যে মাইজনার ইফেক্ট এবং এই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ভেতরে আমার ম্যাগনেটিক ফ্লাক্সের যে অনুপ্রবেশ, এইটার ব্যাখ্যা সবসময় করা সম্ভব হয় না। তো এর জন্য পরবর্তীতে 1935 সালে এফ লন্ডন এবং এইচ লন্ডন, তারা দুইজন ভাই, তারা গোটে ও ক্যাসিমির টু ফ্লুইড মডেলের উপরে ভিত্তি করে তারা সর্বপ্রথম ম্যাগনেটিক যে প্রপার্টিগুলো আছে, এই প্রপার্টিগুলোকে তারা পরীক্ষা করেন এবং দেখান যে এগুলো সম্পূর্ণরূপে ব্যাখ্যায় দুটো অতিরিক্ত সমীকরণের প্রয়োজন হয়। এই যে দুটো অতিরিক্ত সমীকরণের প্রয়োজন হয়, এই দুটো অতিরিক্ত সমীকরণই ছিল হচ্ছে লন্ডনের সমীকরণ, যেটা আমরা পরবর্তীতে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করব। তো এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যে লন্ডনের যে ইকুয়েশনটা ছিল, এটা একটি থিওরিটিক্যাল, এটা ফেনোমেনোলজিক্যাল থিওরি, এটা কোনো মাইক্রোস্কোপিক থিওরি না। তো এখানেও আরেকটা ব্যাপার একটু জেনে রাখা ভালো, আমরা যে থিওরির কথা বলি, থিওরিগুলোকে আমরা দুই ভাবে ভাগ করি। একটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল থিওরি, আর একটা হচ্ছে আমার জন্য মাইক্রোস্কোপিক থিওরি। মাইক্রোস্কোপিক থিওরি কোনগুলা? মাইক্রোস্কোপিক থিওরি হচ্ছে সেইগুলো যে থিওরিগুলো অলওয়েজ ক্যান প্রেডিক্ট সামথিং। যেমন প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশন রিলেটেড যে থিওরিটা, এটা হচ্ছে তোমার জন্য মাইক্রোস্কোপিক থিওরি। কিন্তু ফেনোমেনোলজিক্যাল থিওরি যেটা, এই থিওরি ক্যান নট প্রেডিক্ট সামথিং। তো এই থিওরির যে ক্লাসিফিকেশনটা, এটা বোঝা উচিত। তো আমাদের লন্ডন ইকুয়েশনটা, এটা কোনো মাইক্রোস্কোপিক থিওরি না, এটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল থিওরি। তো আমরা আগে একটু বোঝার চেষ্টা করি যে এই যে লন্ডনের যে ইকুয়েশনটা বা তাদের যে এই যে এক্সপেরিমেন্টটা, এই লন্ডন ইকুয়েশনে তারা আসলে আমাদেরকে কি বলতে চেষ্টা করছে। বইপত্রে লেখা আছে, বইপত্র অবশ্যই পড়বা, তার সাথে আমি একটু জিনিসটাকে সামারাইজ করে দেওয়ার চেষ্টা করতেছি। লন্ডনের যে ইকুয়েশন এফ লন্ডন এবং এইচ লন্ডন, তারা যে কথাটা বলেন সেটা হচ্ছে, আমার কাছে যদি একটা সুপার কন্ডাক্টিভ বস্তু থাকে এবং সেই সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল কিংবা সুপার কন্ডাক্টিভ বস্তুর ভেতরে যে ইলেকট্রন গুলো আছে, যাদেরকে আমরা যোজন ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন বলি, এখন আমি যদি টেম্পারেচার কমাই এবং যে তাপমাত্রায় গিয়ে সুপার কন্ডাক্টিভিটি শুরু হয়, তখন ওই ইলেকট্রনগুলোর মধ্যে কিছু ইলেকট্রন আমাকে সুপার কারেন্ট দিবে। সুপার কারেন্ট দিবে এর মানে হচ্ছে, যখন ওই ইলেকট্রনগুলো মুভ করবে, তখন এই ইলেকট্রনগুলো কোনো রেজিস্ট্যান্স ফেস করবে না।
মানে এই ইলেকট্রন গুলো তাদের চলার পথে কোনো বাধা অনুভব করবে না। বাকি যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলো এই রেজিস্ট্যান্সের যে বাধাটা এটা তারা ফেস করবে। তার মানে আমি দেখতেছি আমার যে এই যে থিওরিটার কথা আমি বলতেছি, এইখানে দুই ধরনের ইলেকট্রনের কথা বলা আছে। একটা হচ্ছে আমার জন্য সাধারণ যে ইলেকট্রনটা সেইটা, আর একটা হচ্ছে একটি বিশেষ ইলেকট্রন যেটাকে আমরা অতি পরিবাহী ইলেকট্রন বলি। তাহলে এই যে এখানে দুই ধরনের ইলেকট্রন থাকার কারণে অনেক সময় এইটাকে আমরা টু ফ্লুইড মডেলও বলে থাকি। তো এই টু ফ্লুইড মডেলের যে বেসমেন্ট, এটাই হচ্ছে যে টু ফ্লুইড মডেলে একটি সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালে দুটি স্বতন্ত্র ইলেকট্রন থাকবে, যেটা আমরা একটু আগে বললাম, যেটাকে আমরা একটা স্বাভাবিক ইলেকট্রন বলতে পারি এবং আরেকটাকে আমরা অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টিং ইলেকট্রন বলতে পারি। স্বাভাবিক ইলেকট্রনের যে নেচারটা হবে, এটা স্বাভাবিক ইলেকট্রন যেভাবে নেচার করে সেরকম, কিন্তু যেগুলো সুপার ইলেকট্রন যারা রেজিস্ট্যান্সের বাধা অতিক্রম করবে না, এই সমস্ত ইলেকট্রনের আচরণ সম্পূর্ণরূপে কি হবে আমার জন্য ভিন্ন হবে। এবং এই সুপার কন্ডাক্টিং ইলেকট্রনগুলো এরা বিচ্ছুরিত হবে না, এদের এন্ট্রপি শূন্য হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? ওকে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করবা। তো এই যে আমরা দুই ধরনের ইলেকট্রনের কথা বললাম, তো এখন যে আমরা এরপর যখন আমরা টেম্পারেচারকে আরো কমাতে থাকবো, অর্থাৎ সুপার কন্ডাক্টিং স্টেটে যাওয়ার পরেও, তখন এই এফ লন্ডন এবং যে এইচ লন্ডন, এদের যে তত্ত্ব, এই তত্ত্ব অনুযায়ী সুপার ইলেকট্রনগুলোর সংখ্যা বাড়তে থাকবে এবং রেজিস্ট্যান্স ফেস কর, যে ইলেকট্রনগুলো এতক্ষণ রেজিস্ট্যান্স ফেস করতেছিল, এই ইলেকট্রনগুলোর সংখ্যা কমতে থাকবে এবং এক সময় এই ইলেকট্রনগুলোর সংখ্যা জিরোর কাছাকাছি হয়ে যাবে। এবং জিরোর কাছাকাছি হয়ে যাবে বা জিরোর কাছাকাছি হয়ে গেলে সমস্ত ইলেকট্রন সুপার ইলেকট্রন হয়ে যাবে। তখন আর কোনো নর্মাল ইলেকট্রন সেখানে আর অবশিষ্ট আমার জন্য থাকবে না। এবং যখন কোনো নর্মাল ইলেকট্রন আর আমার জন্য অবশিষ্ট থাকবে না, তখনই সেখানে আমরা ইনফাইনাইট কন্ডাক্টিভিটি আমরা পাবো, অর্থাৎ অসীম পরিবাহিতা আমরা পাবো। তো এইটাই ছিল এই এফ লন্ডন এবং এইচ লন্ডন তাদের ইকুয়েশনের যে মূল বেসমেন্ট। এইটাই ছিল আর কি তাদের কথাবার্তাগুলো, যে একটা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যদি আমার কাছে থাকে, সেই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়াল আমি দুই ধরনের ইলেকট্রনকে দেখতে পাবো। একটা ইলেকট্রন থাকবে যাদের নেচার হবে খুব স্বাভাবিক নেচারের মতোই, যারা রেজিস্ট্যান্সের বাধাটাকে তারা ফেস করবে। আর একটা ইলেকট্রন থাকবে যাদের নেচারটা স্বাভাবিক ইলেকট্রনের মতো হবে না, যাদেরকে আমরা সুপার কন্ডাক্টিং ইলেকট্রন বলবো। এবং এই ইলেকট্রনগুলো রেজিস্ট্যান্সের বাধাটাকে তারা অনুভব করবে না, ফলে সেখানে আমরা এক ধরনের কারেন্ট পাবো, সুপার কারেন্ট পাবো। এবং যখন আমি সুপার কন্ডাক্টিং স্টেটে চলে যাব তাপমাত্রা কমাইতে কমাইতে, এরপরেও যদি কি করতে থাকি, আমি টেম্পারেচার কমাইতে থাকি, তখন আমার যে নর্মাল ইলেকট্রন গুলো ছিল, যারা নর্মাল ইলেকট্রনের নেচার শো করতেছিল, তারাও একটা সময় গিয়ে সুপার ইলেকট্রন হয়ে যাবে। এবং তখন আর আমার এই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কোনো ধরনের নর্মাল ইলেকট্রন থাকবে না, এবং তখনই আমার সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালটা আমার জন্য ইনফাইনাইট কন্ডাক্টিভিটি দিবে। কথাটা কি বুঝতে পারছি সবাই? জি ভাইয়া বলছি। ওকে, কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, যে এই জায়গায় কোনো প্রবলেম বা আমার প্রশ্ন আছে করতে পারেন। ভাইয়া সুপার ইলেকট্রন গুলা কি যোজন ইলেকট্রন গুলাই হবে প্রথম অবস্থায়? হ্যাঁ, যে ভ্যালেন্স ইলেকট্রন গুলা থাকে, সেই ভ্যালেন্স ইলেকট্রনের থেকে আমরা দুই ধরনের ইলেকট্রন পাবো, যাদের একটা নর্মাল ইলেকট্রন নেচার করবে আর একটা আমার সুপার কন্ডাক্টরের ইলেকট্রনে নেচার করবে আর কি। বুঝাতে পারছি? জি ভাইয়া বুঝছি। ওকে। হ্যাঁ, আমরা এক্সপেরিমেন্টালি যেটা হচ্ছে কি, এটা
আমরা অবজারভেশন করে তারপরে হচ্ছে আমরা এই ইয়াটা দেয়া হয়েছে আর কি, যে একজনকে প্রশ্ন করলেন যে এটা কি এক্সপেরিমেন্ট করে প্রুফ হয়েছে কিনা। আমি তো বললামই যে আমার এটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল থিওরি, এবং ফেনোমেনোলজিক্যাল থিওরিতে যে মানে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে প্রথমে একটা ইভেন্টকে অবজার্ভ করা হয়, তারপরে সেখানে যারা সায়েন্টিস্ট থাকেন তারা ওইটার উপরে কিছু হাইপোথিসিস দেন। তার মানে অবশ্যই সেখানে অবজারভেশন করে আমাকে সিদ্ধান্ত দিতে হয়েছে। তো এখন আমি চলে যাই তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের যে ডিরাইভেশন আছে সেটাতে আমি চলে যাচ্ছি। সবাই কি স্লাইডটা ঠিক মতো দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখা যাইতেছে। ওকে। আমরা এখান থেকে যে প্রশ্নটা আলোচনা করব এটা হচ্ছে অতি পরিবাহিতা লন্ডন সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে এই সমীকরণ থেকে আমরা মেজনারের যে ইফেক্ট সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। তো আমরা ইলেকট্রিক ফিল্ডের উপস্থিতিতে আমরা শূন্য রোধের জন্য আমরা একটা ত্বরণের ইকুয়েশন আমরা এখানে তৈরি করব। তো আমার সেই ত্বরণের ইকুয়েশন হচ্ছে এম ডি ভি এস ডিটি ইকুয়াল টু মাইনাস ইই। এটা তোমাদের অতি পরিচিত সমীকরণ, এফ ইকুয়াল টু এফ বাই কিউ এবং এফ ইকুয়াল টু এম এ। ওই সমীকরণটাকে যদি তোমরা মডিফাই করো তাহলে তোমরা এই ইকুয়েশনটা দেখতে পাবা। এবং এগুলো তোমরা সেকেন্ড ইয়ারও কম বেশি তোমরা সবাই করে আসছো। তো এটা আশা করি না বোঝার জন্য তোমাদের এখানে কিছু না। তো এখানে যেটা আমরা বলতেছি যে তুমি যেটা ভিএস দেখতেছো এই ভিএসটা হচ্ছে ওই যে সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে যে সমস্ত ইলেকট্রন গুলো তোমার জন্য সুপার ইলেকট্রন, এই ভিএসটা হচ্ছে সেই সুপার ইলেকট্রনের এভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে ভিএস। আর এমটা হচ্ছে তাদের ভর এবং ইটা হচ্ছে তাদের আধান। তো সেখান থেকে আমি লিখলাম এম ডি ভিএস ডিটি ইকুয়াল টু মাইনাসের ই ই। এর উপরে ভেক্টর সিম্বল দেওয়ার কারণটা হচ্ছে যে এটা আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড যেটা থাকে সেটা ইন্টেন্সিটি যেটা থাকে সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তো এখান থেকে আমি এমটাকে ডান পাশে আমি নিয়ে গেলাম, তাহলে ডি ভিএস ডিটি ইকুয়াল টু মাইনাস ই ই বাই এম, যেটা হচ্ছে আমার জন্য সমীকরণ নাম্বার 1। এখন এই যে সুপার ইলেকট্রন গুলো আমার জন্য আছে, এই সুপার ইলেকট্রন গুলোর ফ্লাক্স ডেনসিটি আমরা এখন হিসাব করব। তো এই সুপার ইলেকট্রন গুলোর যে ফ্লাক্স ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব যেটা তাদের কারেন্ট ডেনসিটি, সেটা হচ্ছে জে ইকুয়াল টু মাইনাস ই এন এস ভিএস। এবং এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভিএসটাকে তো আমরা বললামই যে সুপার ইলেকট্রনের গড়বেগ, ইটা হচ্ছে তাদের চার্জ, আর যেটা আমি এন এস দেখতে পাচ্ছি এইটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল কনস্ট্যান্ট। এবং এই পুরোটো তোমার জন্য সুপার কন্ডাক্টিং ইলেকট্রন ডেনসিটিকে প্রকাশ করে। তো এখান থেকে আমরা ভিএস টা বের করে নেই, তাহলে ভিএস ইকুয়াল টু মাইনাস জে ডিভাইডেড বাই ই এন এস। এটা হচ্ছে আমার জন্য সমীকরণ নাম্বার 2। এখন এই সমীকরণ 2 এর ভিএস এর মান আমি বসিয়ে দিলাম হচ্ছে সমীকরণ 1-এ। তাহলে সমীকরণ 1-এ যদি আমি বসাই তাহলে এখান থেকে আমি পাবো ডি জে ডিটি ইকুয়াল টু এন এস স্কোয়ার ই বাই এম। এটা হচ্ছে আমার জন্য সমীকরণ 3। তোমরা কি এইটুক পর্যন্ত সবাই বুঝতে পারছো সমীকরণ 3 পর্যন্ত? জি ভাইয়া। এই সমীকরণ 3-এর একটা তাৎপর্য আছে। এই সমীকরণ 3-কে বলা হয় প্রথম লন্ডন ইকুয়েশন। সবাই মনোযোগ দিয়ে শুনবা। এই সমীকরণ 3-কে বলা হয় প্রথম লন্ডন ইকুয়েশন। এবং এই ইকুয়েশন থেকে তুমি কি দেখতে পাচ্ছ? এই ইকুয়েশন থেকে দেখা যায় যে যদি ইলেকট্রিক ফিল্ডের অনুপস্থিতিতে, মানে ইলেকট্রিক ফিল্ড যদি আমার জন্য না থাকে, অর্থাৎ ই ইকুয়াল টু যদি 0 হয়,
তাহলে অতি পরিবাহকে মানে সুপার কন্ডাক্টরে আমরা স্থির প্রবাহ পাবো। সবাই একটু ভালো করে ব্যাপারটা ধরার চেষ্টা করো। এই যে সমীকরণ 3 আছে, সমীকরণ 3-এর ডান পক্ষে আমরা কি দেখতে পাচ্ছি? সমীকরণ 3-এর ডান পক্ষে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক ফিল্ড আছে বা বৈদ্যুতিক ক্ষেত্র আছে, যেটাকে আমরা ই বলতেছি। ই এর মান যদি শূন্য হয়, তাহলে সমীকরণ 3-এর ডান পক্ষ কি শূন্য হবে না? শূন্য হবে। সমীকরণ 3-এর ডান পক্ষ যদি শূন্য হয়, তুমি লক্ষ্য করো যে এই যে তোমার জন্য এখানে যেটা আছে, এই যে ডি জে অফ ডিটি, এটা ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। আর এইখানে যদি তোমার জন্য ই এর ভ্যালুটা কি হয়, জিরো হয়, তাহলে তুমি বলতে পারো ডি জে অফ ডিটি ইকুয়াল টু কত, জিরো। এখন তুমি যদি এইটা ডেরিভেটিভ করো উভয় পক্ষে, তাহলে তুমি কি পাচ্ছ? তোমার যে ফ্লাক্স ডেনসিটি যে আছে, এইটা সমান সমান তুমি কনস্ট্যান্ট পাচ্ছ, তাই না? কনস্ট্যান্ট পাওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে যে এইখানে তুমি যে ফ্লাক্স ডেনসিটি পাবা, সুপার কন্ডাক্টিং ইলেকট্রনের যে ফ্লাক্স ডেনসিটিটা ছিল, এইটা তোমার জন্য তখন সসীম হবে, এবং তখন তোমার জন্য সেটা কনস্ট্যান্ট হবে। আমি কি বুঝাইতে পারছি 3 নম্বর সমীকরণের তাৎপর্যটা এখানে কি? আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা পরের ধাপে আসি। এবং আমি বারবার বলতেছি, সমীকরণ 3-কে কিন্তু প্রথম লন্ডন ইকুয়েশন বলা হয়, এবং এটা তাৎপর্যটা বললাম। এখন সমীকরণ 3 যে তুমি দেখতে পাচ্ছ, এই সমীকরণ 3-এর উভয় পক্ষে তুমি কার্ল নাও। কার্ল, তাহলে কার্ল যদি আমরা নেই, তাহলে ডেল কার্ল ডেল জে ডেল টি ইকুয়াল টু এন এস স্কোয়ার বাই এম ডেল ক্রস ই। তো আমার ডেল ক্রস ডেল জে ডেল টি ইকুয়াল টু এন এস স্কোয়ার বাই এম। আর ম্যাক্সওয়েলের যে সমীকরণ, ইলেকট্রোডাইনামিক্স এর ম্যাক্সওয়েলের যে সমীকরণ, এখানে আমরা ডেল ক্রস ই সমান সমান লিখতে পারি -1/c ডেল বি অফ ডেল টি। এইখানে বিটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এখন পরবর্তী লাইনে আমরা ডেল অফ ডেল টি ডেল ক্রস জে ইকুয়াল টু এন এস স্কোয়ার এম এন এস স্কোয়ার বাই এম সি, মানে সিটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম, মাইনাস ডেল ভি ডেল টি। এখন এই পুরোটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। বাম পাশে নিয়ে আসলে আমরা কি পাই? ডেল ডেল টি ডেল ক্রস জে প্লাস এন এস স্কোয়ার বাই এম সি ডেল বি ডেল টি ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে কি কমন যায়? ডেল ডেল টি যদি কমন যায়, ডেল ক্রস জে প্লাস এন এস স্কোয়ার বাই এম সি বি ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে আমার জন্য সমীকরণ 4। এই পর্যন্ত তো আমরা সবাই বুঝছি নাকি? তো সিম্পল ইকুয়েশন। কারো কোনো জায়গায় প্রশ্ন আছে? এখন সমীকরণ যে 4 আছে, এই সমীকরণ 4 তো একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন। তার ডান পক্ষটা কি, জিরো। এখন কোনো কিছুর ডেরিভেটিভ যদি জিরো হয়, জিরো হলে সেটা কি হবে, কনস্ট্যান্ট হবে। এবং এই যে কনস্ট্যান্ট আমরা নর্মালি ম্যাথমেটিক্সে পাই, এফ লন্ডন এবং এইচ লন্ডন, তারাও বলেন যে এটি একটি কনস্ট্যান্ট হবে, এবং তারা সেখানে চয়েস করলেন এই কনস্ট্যান্টটা শূন্য হবে। কেন? কারণ জিরো অলসো এ কনস্ট্যান্ট। যে কোনো ফাইনাইট নাম্বার, 1, 2, 3, 4, 5, এগুলো সমস্ত ফাইনাইট নাম্বার গুলোই তোমার জন্য কনস্ট্যান্ট। 1 এটা একটা স্বতন্ত্র, 2 এটা স্বতন্ত্র, 3 এটাও স্বতন্ত্র। ঠিক একইভাবে জিরো কি কনস্ট্যান্ট। তো তারা এখানে যে কাজটা করলেন, তারা বললেন যে হ্যাঁ, এই ডেরিভেশনে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, এবং এটা তারা চয়েসই করছেন যে এই জিরোটা হচ্ছে সেই কনস্ট্যান্টটা। তো যেটা হচ্ছে আমার জন্য এখানে সমীকরণ নাম্বার 4। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছি?
ওকে, এখন ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে আমরা জানি এইটাও ইলেকট্রোডাইনামিক্স এর সমীকরণ, ডেল ক্রস বি ইকুয়াল টু 4/CJ। তো ডেল ক্রস বি ইকুয়াল টু 4/CJ, এখানে যেটা হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, যেটা আমার সমীকরণ নাম্বার 5। তো এখান থেকে যদি তুমি মান বের করে নাও, বি এর মান, তাহলে সেই মানটাকে তুমি 4 নম্বর সমীকরণে বসায় দিতে পারবা। দেখো তো এই পেজে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে করতে পারো। ওকে, না থাকলে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তো পরের স্লাইডে আমি সমীকরণ 4-এ মানটা বসাই দিলাম, তাহলে ডেল ক্রস জে প্লাস NS স্কোয়ার বাই MC বি ইকুয়াল টু 0। এইটা আমি সমীকরণ এ দিলাম। কেন সমীকরণ এ দিলাম এটার ব্যাখ্যা আমি পরে করব। তো এখন যেটা হচ্ছে যে আমরা ওই মানটা বসাই দিলাম, বি এর মান, তাহলে ডেল ক্রস সি বাই 4 পাই ডেল ক্রস বি প্লাস NS স্কোয়ার বাই MC বি ইকুয়াল টু 0। এখন এই সমীকরণের উভয় পক্ষে আমরা 4 পাই/সি দ্বারা আমরা ভাগ করলাম। তাহলে ভাগ করলে থাকে কি, ডেল ক্রস বি প্লাস 4 পাই NS স্কোয়ার বাই MC স্কোয়ার বি ইকুয়াল টু 0। এখন তোমাদের মনে থাকার কথা যে তোমরা কিন্তু যখন সেকেন্ড ইয়ারে ছিলা, তোমাদের ক্যালকুলাস 2-এ ভেক্টরের এই ধরনের ইকুয়েশন ছিল। যদি আমার জন্য যদি একটা ভেক্টর রাশি হয় এ, আর তার ফর্মটা যদি এরকম থাকে ডেল ক্রস এ, তার জন্য আমরা একটা সূত্র পড়ছিলাম, তোমাদের কি মনে আছে সেই সূত্রটা? কে বলতে পারবা এই সূত্রটা? এই সেকেন্ড ইয়ারে ছিল তোমাদের, খুব কমন সূত্র। এবং এই সূত্রটা শুধু সলিডে লাগবে না, এই সূত্রটা তোমার ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর এই যখন তুমি ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলা পড়বা তখন সেইখানে তোমার এই সূত্রটা লাগবে। একজনেরও মনে নাই? তাহলে তোমরা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স কি পড়তেছো? তোমরা জানো, আমি জানি না ওই পর্যন্ত তোমরা এখনো গেছো কিনা। তোমাদের সূত্রটা ছিল এরকম, ডেল ক্রস ডেল ক্রস এ ইকুয়াল, ভেক্টর সিম্বল দাও, ইকুয়াল, আমরা এখান থেকে এই সূত্রটা লেখা যায় হচ্ছে এরকম, ডেল ডেল ডট এ মাইনাস ডেল স্কোয়ার এ। এটা পড়ছিল না সেকেন্ড ইয়ারে, এরকম সূত্র? ক্যালকুলাস 2-তে ছিল এরকম সূত্র। এটা খুবই কমন সূত্র। তোমরা যাদের কাছে তিতাসের বই আছে, তিতাসের বই যাদের কাছে আছে, তারা চ্যাপ্টার 12 ডেল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল, এই যে চ্যাপ্টারটা আছে সেটার উপপাদ্য 13 দেখবা। সবাইকে বলে দিচ্ছি, এটা কিন্তু শুধু আজকের এই প্রশ্নের জন্য না, এটা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স পড়তে গেলেও এই সূত্রটা তোমার লাগবে। এজন্য বই বিক্রি করতে না করি সবাইকে, কারণ এটা পরে গিয়ে আবার লাগে। তোমরা যাদের কাছে তিতাসের বই আছে, তিতাসের বইয়ের চ্যাপ্টার 12 পেজ নাম্বার 662, এদিক ওদিক হইতে পারে বই ভেদে, উপপাদ্য 13, সেখানে এই সূত্রটা আছে যে ডেল ক্রস এ ইকুয়াল টু ডেল ডেল ডট এ মাইনাস এ ডেল স্কোয়ার এ। অনেক কমন একটা সূত্র। তা আমরা সেই সূত্রটাই আমরা এখন পরবর্তী লাইনে আমরা এইখানে অ্যাপ্লাই করছি, এবং অ্যাপ্লাই করে আমরা সেখান থেকে আমাদের এই ইয়াটা সলিউশন করব। তো তোমরা সূত্রটা দেখে নিবে সবাই।
আমরা যদি সেটাকে সলিউশন করি ওই সূত্রটা দিয়া, তাহলে আমরা লিখতে পারি ডেল ডেল ডট বি মাইনাস ডেল স্কোয়ার বি প্লাস 4 পাই NS স্কোয়ার বাই MC² বি ইকুয়াল টু 0। তো ম্যাক্সওয়েলের যেই ইলেকট্রোডাইনামিক্সের যে সূত্র, সেখান থেকে আমরা এই প্রতিপাদনটা করে আসতেছি, এবং ডেল ডেল ডট ভি এইটা ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। এবং কেন 0 লিখতে পারি সেটা তোমাদের জানার কথা, যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের ডাইভারজেন্সের মান 0 হয়, এটা তোমাদের জানার কথা কিন্তু সবারই। এটা এইচএসসি তেও ছিল, অনার্স ফার্স্ট ইয়ারের মেকানিক্সে ছিল, এবং ক্যালকুলাস 2 তেও ছিল, যে কোনো ভেক্টর ক্ষেত্রের কার্লের যে ডাইভারজেন্স সেটা আমার জন্য কত হবে, 0 হবে। তাহলে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই যে ডেল ডেল ডট ভি ইকুয়াল টু 0 হয়। তার সাথে এটা আরেকটা জিনিস থেকে আমি বলতে পারি, ওইটাও যদি তোমার মাথায় না থাকে তাহলে তুমি আরো ইজিলি বলতে পারো, এই যে ডেল ডট বি যেটা তুমি দেখতেছো, এটা ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর একটা ইকুয়েশন, এবং ডেল ডট বি ইকুয়াল টু 0 লেখা যায় ম্যাক্সওয়েলের ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স এর ইকুয়েশন থেকে। তাহলে এই টার্মটা 0 হয়ে যায়। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ ডেল স্কোয়ার ভি ইকুয়াল টু 4 পাই NS স্কোয়ার বাই MC²বি। এবং এইখানে যে কনস্ট্যান্ট গুলো আছে 4 পাই NS স্কোয়ার বাই MC², এইটার সমান সমান আমি ধরলাম 1/λ²। এই যে 1/λ² ধরলাম, এখানে ল্যামডা হচ্ছে বেদন গভীরতা, বা এইটাকে আমরা বাংলায় আরো নাম আছে, এটাকে আমরা ত্বক গভীরতা বলি। ইংরেজিতে এইটার কে কি বলে, কেউ বলতে পারবা ইংরেজি নামটা? পেনিট্রেশন ডেপথ বলা হয়। পেনিট্রেশন ডেপথ, বাংলায় আমরা বেদন গভীরতা বলি, বা আমরা এটাকে ত্বক গভীরতা বলি। এবং ল্যামডার যে মান, এই ল্যামডার মানটা এখানে লেখা আছে MC² বাই 4 পাই NS², উপরে বর্গমূল, এই জন্য পাওয়ারটা হাফ দিলাম। ভেদন গভীরতা কাকে বলে, বা ভেদন গভীরতা বলতে আমরা কি বুঝি? ম্যাগনেটিক ফিল্ড বস্তুর ভেতরে কতটুকু প্রবেশ করবে, এইটাই হচ্ছে ভেদন গভীরতা বা পেনিট্রেশন ডেপথ। আমরা জানি যে সুপার কন্ডাক্টিং যে ম্যাটেরিয়াল গুলো ছিল, বা সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ভেতরে তার ম্যাগনেটিক ফ্লাক্সের ভ্যালু হয় 0, কিংবা ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হয় 0। কিন্তু ওই সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কতটুক সর্বনিম্ন ম্যাগনেটিক ফ্লাক্স প্রবেশ করতে পারে, সেটাই হচ্ছে আমার জন্য এই ভেদন গভীরতা বা পেনিট্রেশন ডেপথ। এই জন্য আমি বললাম যে এই ল্যামডাটার ডেফিনেশন হচ্ছে একটি সুপার কন্ডাক্টিং বস্তুর মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করতে পারে। এইটা হচ্ছে মানে ল্যামডার ডেফিনেশন। তোমরা কি বুঝতে পারছো এই ল্যামডার ডেফিনেশনটা কি? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। ভাইয়া বেদন গভীরতাটা আরেকবার বলেন। ভেদন গভীরতা হচ্ছে একটি সুপার কন্ডাক্টিং বস্তুর মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করতে পারে, সেটাই হচ্ছে এই ভেদন গভীরতা বা ল্যামডা। ঠিক আছে। জি, বুঝছি। ওকে। ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সও কিন্তু এই পেনিট্রেশন ডেপথ বা ভেদন গভীরতা আছে। কেউ কি বলতে পারবা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে তোমরা যে ভেদন গভীরতা পড়ো সেটা ডেফিনেশন কি? কেউ বলতে পারবা? এনিওয়ান? তোমরা পড়ো নাই ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে এই ভেদন গভীরতা? কেউই পড়ো নাই? হ্যাঁ, সাথী বলতে পারবেন? মানে ক্লাসিক্যাল ইলেকট্রন আমি শুরুই করিনি। বাহ। অনিমা?
অনেকে বলতে পারবেন? সাজ্জাদ বলতে পারবেন? সাজ্জাদ? না ভাই। আচ্ছা, ঠিক আছে, আমি বলি। ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে যে পেনিট্রেশন ডেপথ বা ভেদন গভীরতা, ওইটার ডেফিনেশনটা হচ্ছে যেই গভীরতায় একটি ইলেকট্রনের যে এনার্জি, একটা ইলেকট্রনের যে টোটাল এনার্জি, সেই এনার্জিটা তার মূল এনার্জির 1/e অংশ যদি হয়, সেটাকে আমরা বলি ভেদন গভীরতা। তার মানে এমন একটা ডেপথ আপনার জন্য আছে, যেই ডেপথে গেলে একটি টোটাল ইলেকট্রনের এনার্জি যা হবে আপনি তার 1/e অংশ পরিমাণ পাবেন। সেই গভীরতাটাকে আমরা বলি হচ্ছে ভেদন গভীরতা। এটা হচ্ছে ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সে আমরা যে ভেদন গভীরতা পড়ি তার ডেফিনেশন। আর এইখানে ভেদন গভীরতার যে ডেফিনেশনটা, সেটা হচ্ছে আমার জন্য কি, যে একটি সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে কতটুকু ম্যাগনেটিক ফিল্ড প্রবেশ করতে পারবে, এটা হচ্ছে সে ভেদন গভীরতা, ল্যামডা ডেফিনেশন। এখানে আমরা যেটা দেখতেছি, তো এই যে সমীকরণ 6 আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণ 6 হচ্ছে লন্ডন সমীকরণ, একটা টাইপের লন্ডন সমীকরণ। এখন এই যে সমীকরণ 6 আমি দেখতে পাচ্ছি, এই সমীকরণ 6 হচ্ছে আমার জন্য একটি সেকেন্ড অর্ডার হোমোজেনিয়াস ইকুয়েশন। এখন এই সেকেন্ড অর্ডার হোমোজেনিয়াস ইকুয়েশনটা যদি আমি কি করি, সলিউশন করি, তাহলে আমরা যে এখানে ল্যামডা স্কোয়ার আছে, সেই ল্যামডা স্কোয়ারের পরিবর্তে আমি আলফা বিবেচনা করব, এবং আমরা মনে করি যে এটি একটি একমাত্রিক সমীকরণ, একমাত্রিক ক্ষেত্রের সমীকরণ। তাহলে আমি লিখতে পারি ডেল স্কোয়ার বি অফ এক্স অফ ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু বি অফ এক্স আলফা। সমীকরণটাকে আমি একমাত্রিক ক্ষেত্রে বিবেচনা করে একটু মিনিমাইজ করে নিলাম। তোমরা কি বুঝতে পারছো কথাটা কি বলছি? আচ্ছা, ওইটা রিপিট করার আগে আরেকটা কথা বলি, যেটা আমার এখানে বলা হয় নাই। সেটা হচ্ছে, এই যে ল্যামডাটা যেটা দেখতে পাচ্ছি, এই ল্যামডাটা পরীক্ষণীয় ভাবে এইটার মান পাওয়া গেছে হচ্ছে 3000 থেকে 5000 অ্যামস্ট্রং এর মতো। আমি এই কথাগুলো একটু মনে রাখেন। এইখানে ল্যামডার যে মানটা, এইটা এক্সপেরিমেন্টালি পাওয়া গেছে 300 থেকে 5000 অ্যামস্ট্রং। 3000 না, 300 থেকে 5000 অ্যামস্ট্রং এর মতো, ফলে এই মানটা খুবই ছোট। আরেকটা হচ্ছে যে এই যে ল্যামডার যে আমরা রাশিমালাটা এখানে দেখলাম, যে √MC²/4πNS², এই ল্যামডার রাশিমালায় সুপার কন্ডাক্টর ইলেকট্রনের যে ঘনত্ব এনএস, এইটা থাকায় এইটা তাপমাত্রার সাথে পরিবর্তিত হবে। তার মানে টেম্পারেচার যদি আপনার জন্য চেঞ্জ হয়, তাহলে এই যে পেনিট্রেশন ডেপথ, এইটা কিন্তু আপনার জন্য পরিবর্তন হবে। ঠিক আছে, সেই কথাগুলো একটু মনে রাখবেন আর কি। এগুলো আরো ডিটেলস আলোচনা করা যায়, কখনো সুযোগ হলে অবশ্যই করব। তো আমরা যেটা বলতেছিলাম, যে তোমাদের যেটা প্রশ্ন আবার একটু বলার জন্য, এই যে 6 নাম্বার সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ, এই 6 নাম্বার সমীকরণে আলফা স্কোয়ারের পরিবর্তে তুমি এখানে ল্যামডা বিবেচনা করলা, এই যে ল্যামডা। আর এই 6 নাম্বার সমীকরণটা একটা সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। তো এই ইকুয়েশনটাকে আমি সলিউশন করব। তো আমি ধরে নিলাম আমার ইকুয়েশনটা একটি ওয়ান ডাইমেনশনাল ইকুয়েশন। তাহলে ওয়ান ডাইমেনশন ইকুয়েশন মানে কি, হয় সে এক্স কম্পোনেন্টে থাকবে, নয়তো ওয়াই কম্পোনেন্টে থাকবে, নয়তো সে জেড কম্পোনেন্টে থাকবে। তাহলে আমি ধরে নিলাম আমার সমীকরণটা একটি একমাত্রিক ক্ষেত্রের সমীকরণ এবং এটি এক্স অক্ষ বরাবর। তাহলে আমি ডেল স্কোয়ার মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, এই জন্য আমি লিখছি ডেল স্কোয়ার অফ ডেল এক্স স্কোয়ার, আর বি অফ এক্স মানে একটা নির্দিষ্ট ক্ষেত্রে নির্দেশ করতেছে একটা অক্ষ বরাবর, ইকুয়াল টু বি অফ এক্স বাই আলফা। এবার কি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি ওকে, ভাই। যারা বলছিলেন সমস্যা আছে সবাই ক্লিয়ার তো নাকি? ওকে, এখন এইটা একটা সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন, এবং এইটা আপনি খুব ইজিলি সলিউশন করতে পারেন। এইটার জন্য আপনি একটা ট্রায়াল ফাংশন ধরে নেবেন। এই কোয়েশন গুলো সলিউশন করা কোনো ব্যাপার না, এটা সলিউশন করতে একটা ট্রায়াল ফাংশন ধরে নিতে হয়।
এই ট্রায়াল ফাংশনটা আমি বলে দিই, দেখি তোমরা এটা সলিউশন করতে পারো কিনা। ট্রায়াল ফাংশনটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো, এই ট্রায়াল ফাংশনটা মানে ট্রায়াল সলিউশনটা নিয়ে তুমি এটাকে কি করবা, সলিউশন করবা। এবং এই সলিউশন গুলো তখনই আসলে আমরা ভালো করতে পারতাম যদি আমাদের অর্ডিনারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা থাকতো, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস সেখানে এই অর্ডিনারি ডিফারেন্সিয়াল ক্যালকুলাসটা থাকে না। তো আমাদের ক্লাসের আর 30 সেকেন্ড আছে, আমরা সেকেন্ড লিংকে যুক্ত হই, সেকেন্ড লিংক গ্রুপে। Recording in progress. ওকে, Recording in progress. কথা তো ঠিকভাবে শোনা যাচ্ছে নাকি? জি ভাই, সব ঠিক ঠিক আছে, আছে। ওকে। এখন যেটা বলতেছিলাম যে সমীকরণ যে ইয়াটা আমরা দেখতে পেলাম 6, এই সমীকরণ 6টা একটা সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ইকুয়েশন। এবং এইটার জন্য তুমি, যেটা আমি বললাম তোমাদেরকে, যে তোমরা একটা ট্রায়াল ফাংশন ধরবা। সে ট্রায়াল ফাংশনটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার ইকুয়াল টু জিরো। সেখান থেকে তুমি মান বের করবা, আর এর মান বের করবা। আর এর মান যদি তুমি বের করো, তারপরে সেখান থেকে তুমি এটাকে সলিউশন করতে পারবা। এটা তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখো এটা সলিউশন করতে পারো কিনা। আর না পারলে আমাকে বইলো, আমি করে দিব, খুব ইজি, 3-4 লাইনের একটা সলিউশন। তো এটাকে যদি আমরা সমাধান করি, আমরা পাই বি অফ এক্স ইকুয়াল টু বি এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই রুট আলফা। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনটাকে সলিউশন করার পরে এখানে বি অফ এ একটা প্যারামিটার আমার জন্য আসছে। এই বি অফ এ যে প্যারামিটারটা আমি এখানে দেখতে পাচ্ছি, এই বি অফ এ প্যারামিটারটা আমাকে এখানে কি প্রকাশ করে? বি এ প্যারামিটারটা হচ্ছে সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের পৃষ্ঠে প্রযুক্ত চৌম্বকের ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, এখন এই সমীকরণটার দিকে সবাই খুব ভালো করে তাকাও। এই সমীকরণটার দিকে, এখানে যদি এক্স এর মান টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে তোমার বি এর মান হবে 0। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, তোমরা এটা বুঝো যে ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে হচ্ছে ওই হোল ফাংশনটাই জিরো হয়ে যাবে। তাহলে যদি এক্স টেন্স টু ইনফিনিটি হয়, তবে বি ইকুয়াল টু জিরো। বি ইকুয়াল টু জিরো এই কথার অর্থ কি? ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু 0। অর্থাৎ বি যদি 0 হয়, তার মানে হচ্ছে ওই পরিবাহীর অভ্যন্তরে কোনো চৌম্বক বলরেখা প্রবেশ করবে না। চৌম্বক বলরেখা প্রবেশ করবে না, এইটার মানে হচ্ছে সেইখানে আমি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স পাবো না। এবং যদি কোনো ম্যাটেরিয়ালের অভ্যন্তরে আমি যদি ম্যাগনেটিক ফ্লাক্স আমি না পাই, তাহলে আমার জন্য ওই বস্তুটা একটা সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল। এবং কোন সুপার কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালের অভ্যন্তরে যখন আমার ম্যাগনেটিক ফিল্ডের মান 0 হয়, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্সের মান 0 হয়, তখন সেইখানে যে ইফেক্টটা আমি দেখতে পারি, এই ইফেক্টটাকে আমরা মেইসনার ইফেক্ট বলি। তার মানে আমি কি বলতে পারি, লন্ডনের যে ইকুয়েশন বা লন্ডনের যে তত্ত্ব, এটা মেইসনার ইফেক্টকে সমর্থন করে। বলা যাবে? তাহলে সবাই কি বুঝতে পারছি যে আমরা লন্ডন ইকুয়েশন কিভাবে আমাকে মেইসনার ইফেক্টটা সমর্থন করে? জি ভাই, বুঝছি। কারো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আচ্ছা, এখন যেটা আমি এ নাম্বার সমীকরণ দিছিলাম, কেন দিছিলাম? যে এই লন্ডন ইকুয়েশনকে আমরা ফ্লাক্স ডেনসিটির রূপেও প্রকাশ করতে পারি। তুমি যদি সমীকরণ এ যেটা দেখতে পাচ্ছ, এই সমীকরণ এর উভয় পক্ষে তুমি যদি কি নাও, কার্ল নাও। কার্ল নিলে তুমি এখানে কি পাও আমরা একটু দেখি। সমীকরণ এ যেটা আছে তার উভয় পক্ষে আমরা কার্ল নিব। তাহলে আমরা দেখি কার্ল নিলে কি পাওয়া যায়। তাহলে কার্ল নিলে আমরা পাই ডেল ডেল ক্রস জে প্লাস এন এস স্কোয়ার বাই এম সি ডেল ক্রস বি ইকুয়াল টু হচ্ছে 0।
তাহলে আমরা তো একটু আগে দেখাইলাম যে এটা কোন সূত্রের মাধ্যমে তোমার সলিউশন করতে হবে। তাহলে এখান থেকে আমরা পাই ডেল ডেল ডট জে মাইনাস ডেল স্কোয়ার জে প্লাস 4 পাই NS স্কোয়ার বাই C² M জে ইকুয়াল টু 0। তাহলে এখানে খুব স্বাভাবিক ডেল ডেল ডট জে ইকুয়াল টু 0, কারণ এই জেটা কি, যেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি মানেই তো সেখানে ম্যাগনেটিক ফিল্ড। তাহলে ডেল ডট বি ইকুয়াল টু 0 ওই ম্যাক্সওয়েলের ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি। তাহলে ডেল স্কোয়ার জে ইকুয়াল টু 4 পাই NS স্কোয়ার বাই MC² জে। তাহলে এই কনস্ট্যান্টটা সমান সমান আমরা ধরলাম কি, ল্যামডা স্কোয়ার। তাহলে আমরা কি পাই, ডেল স্কোয়ার জে ইকুয়াল টু জে বাই ল্যামডা স্কোয়ার, সমীকরণ নাম্বার 7। এবং এই যে সমীকরণ নাম্বার 7 তুমি দেখতে পাচ্ছ, এই সমীকরণ নাম্বার 7 হচ্ছে তোমার জন্য লন্ডনের একটা ইকুয়েশন, এবং এইটা আমরা ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অনুসারে এটাকে আমরা এক্সপ্রেস করছি। এখন এই সমীকরণটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি? এইটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে যে কারেন্ট ডেনসিটি এখানে শূন্য হয়। কারেন্ট ডেনসিটি শূন্য হওয়া মানে কি, সুপার কারেন্ট জিরো হবে, তাই না? জিনিসটা কিন্তু খুব ভালো করে বুঝো, যে এই যে জে ইকুয়াল টু যদি তোমার জন্য কি হয়, জিরো হয়, তাহলে তোমার জন্য কি সুপার কারেন্ট জিরো হবে না? কারণ কারেন্ট ডেনসিটি না থাকলে কি তুমি সুপার কারেন্টের কোনো কিছু পাবা, সেখানে পাবা তো না। কিন্তু এটা তো আমার ফিজিক্সটাকে মানতেছে না, ম্যাথমেটিক্যালি ঠিক আছে কিন্তু ফিজিক্সটাকে তো সে মানে না, তাই না? কারণ সেখানে কি বলা আছে যে মানে আমার সুপার কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মধ্যে আমার দুই ধরনের ইলেকট্রন থাকে, একটা নর্মাল ইলেকট্রন আর একটা হচ্ছে সুপার ইলেকট্রন। টেম্পারেচার কমাইতে কমাইতে যখন আমি সুপার কন্ডাক্টিং স্টেটে চলে যাব, এরপরও যখন আমি আরো টেম্পারেচার কমাবো, তখন আমার নর্মাল ইলেকট্রন গুলো তো সুপার ইলেকট্রন হয়ে যাবে, মানে ইনফাইনাইট কন্ডাক্টিভিটি হবে। কিন্তু এখানে আমি কি দেখতে পাচ্ছি, এটা তো ফাইনাইট কন্ডাক্টিভিটি হয়ে যাচ্ছে। তাহলে আমার কিন্তু ফিজিক্সটাকে মানতেছে না। তাহলে যদি আমার কনসেপ্টটাকে ঠিক রাখতে হয়, তাহলে অবশ্যই যে যেটা আমার এখানে কারেন্ট ডেনসিটি, এটা মাস্ট বি ফাইনাইট হইতে হবে। এবং এইটা যদি মাস্ট বি ফাইনাইট হয়, তাহলে এইটার যে ডেরিভেশন আছে, সেকেন্ড অর্ডার যে ডেরিভেশন, এইটা অবশ্যই ফাইনাইট হইতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে জে এর সাথে কিন্তু কন্ডাক্টিভিটির একটা সম্পর্ক আছে, পরিবাহিতার একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? কারণ আমরা জানি জে ইকুয়াল টু সিগমা ই, এবং এই সিগমাটাকে আমরা কি বলি, পরিবাহকত্ব। তো তাহলে আমরা এই যে লন্ডন ইকুয়েশন, এই লন্ডন ইকুয়েশন থেকে আমরা দুইটা জিনিস প্রুভ করতে পারি, বা দুইটা জিনিস আমাকে একদম ফেনোমেনোলজিক্যালি ধারণা দেয়। একটা হচ্ছে এই লন্ডন ইকুয়েশন মাইজনার ইফেক্ট মানে, আর একটা হচ্ছে এখান থেকে আমরা ইনফাইনাইট কন্ডাক্টিভিটি পাবো। তোমরা কি বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো, কনফিউশন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন? নাই ভাই প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা গ বিভাগের জন্য আসে। আমরা আজকে লন্ডন ইকুয়েশন দেখলাম। আরেকটা জিনিস মনে রাখো, এই লন্ডন ইকুয়েশন কিন্তু বিসিএস থিওরির আগে, এবং মডার্ন যে এরাতে আমরা কিন্তু সুপার কন্ডাক্টিভিটি এক্সপ্লেন করার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য যে থিওরি, এই থিওরিটা হচ্ছে কিন্তু বিসিএস থিওরি। বিসিএস থিওরি মানে তিনজন বিজ্ঞানী না, বার্ডিন, শিফরার এবং কুফার। কিন্তু এই যে লন্ডন যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা কিন্তু, যেটা আমি আগেও বললাম, যে এটা কিন্তু মাইক্রোস্কোপিক কোনো থিওরি না, এটা হচ্ছে ফেনোমেনোলজিক্যাল থিওরি। কিন্তু এই ফেনোমেনোলজিক্যাল থিওরিটা আমাকে হচ্ছে এই মাইজনার ইফেক্ট এক্সপ্লেন করাইতে পারে, এবং একই সাথে এটা আমাকে ইনফাইনাইট কন্ডাক্টিভিটি যে বিষয়টা আছে, এই বিষয়টা সে আমাকে এক্সপ্লেন করতে পারে। বিধায় আমরা এখনো এই সুপার কন্ডাক্টিভিটি এক্সপ্লেন করার জন্য আমরা এই লন্ডন ইকুয়েশন আমরা ব্যবহার করে থাকি।
তো এটার কিন্তু গুরুত্ব কোনো অংশেই কম নয়। তো ঠিক আছে, তোমাদের যদি কোনো প্রশ্ন এখানে না থাকে, তোমরা যদি এটা বুঝে থাকো, তাহলে তাহলে এটা বাসায় তোমরা প্র্যাকটিস করবা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী ক্লাসে আমরা কোহারেন্স লেন্থ, কুপার পিয়ার, এরপরে বিসিএস থিওরি আছে, সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। কারো কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে করতে পারো, 2 মিনিট সময় দিলাম সবাইকে। কোনো কিছু নিয়ে Recording প্রশ্ন আছে stopped. কারো? ওকে, প্রশ্ন না থাকলে আজকে এখানেই শেষ করি ক্লাস। ঠিক আছে।